আসি আমার যে টপিকস, আমি টপিকস ধরে ধরে পড়াবো, টপিকস ধরে ধরে পড়বা। আচ্ছা, এটা হচ্ছে ল্যাবরেটরিতে শিক্ষার্থীর কর্মকাণ্ড করণীয়। ভালো করে বুঝবা। শিক্ষার্থীর কাজ 1.1 পড়ে নিবা। শিক্ষার্থীর কাজ 1.1 সবগুলোই করানো হয়েছে, ঠিক আছে। আচ্ছা, এখন চলে আসি ল্যাবরেটরিতে শিক্ষার্থীর করণীয়। ল্যাবরেটরিতে শিক্ষার্থীর করণীয়। তো এই যে ল্যাবরেটরিতে যে শিক্ষার্থীর করণীয় যে কাজকামগুলো থাকে, কি কি করতে হবে, এগুলা হাজারি স্যারের বইয়ে খুবই সুন্দর করে দেয়া আছে। তো যেটা যেটা করতে হবে ওগুলাকে বলা হয় গোল্ডেন রুলস অথবা সোনালী বিধি। কি বলা হয় বলো? সোনালী বিধি, অথবা এটাকে বলে গোল্ডেন রুলস। কি বলা হয় বলো? গোল্ডেন রুলস। আচ্ছা, সবাই একটু অ্যাক্টিভ থাকবা, কমেন্ট করবা, এবং সবাই মোটামুটি ভাবে মানে অ্যাক্টিভ থাকার ট্রাই করো। হ্যাঁ, কি বলা হয় এটাকে? গোল্ডেন রুলস বা সোনালী বিধি। ওকে, কি কি থাকে? এই স্যান্ডেল পরে ঢোকা যাবে না, কেপস করতে হবে, মেয়েদের চুল খোলা রাখা যাবে না, মেয়েদেরকে হ্যান্ড গ্লাভস করতে হবে, তারপরে হচ্ছে বুনসেন বার্নার জ্বালিয়ে রাখা যাবে না। মানে যতগুলা তোমার নিয়ম কানুন আছে, এই সোনালী বিধি হচ্ছে যতগুলা কি আছে নিয়ম কানুন বা গোল্ডেন রুলস, নিয়ম কানুন। এই যতগুলো নিয়ম কানুন আছে ল্যাবে মানার, সেটাকেই বলা হচ্ছে গোল্ডেন রুলস। আচ্ছা, এই গোল্ডেন রুলস ছাড়াও তোমার ল্যাবরেটরিতে আমরা বা ল্যাবরেটরিতে কাজ করার সময় কয়েকটা প্রিন্সিপাল মানবো, সেটাকে বলা হয় 4R প্রিন্সিপাল। কয়েকটা প্রিন্সিপাল আমরা মেনে চলবো, সেটাকে বলা হয় 4R প্রিন্সিপাল ল্যাবে। ভালো করে বুঝবা, ঠিক আছে। তো ল্যাবের মধ্যে কাজ করার সময় বা তোমার হচ্ছে ল্যাবের যে পরিবেশের নিরাপত্তা, ল্যাবের বা তোমার পরিবেশের, ল্যাবের না লিখি আমরা, আমরা পরিবেশের নিরাপত্তা লিখি। কারণ ল্যাবের পাশে তো এনভায়রনমেন্ট থাকে, সেই এনভায়রনমেন্ট গুলো তো নষ্ট হয়ে যায়, তাই না? আমরা লিখি যে পরিবেশের নিরাপত্তার জন্য আমরা 4R প্রিন্সিপাল ইউজ করি। সেই 4R প্রিন্সিপাল যেগুলা কি কি? 4R প্রিন্সিপাল হচ্ছে রিডিউস, ঠিক আছে, রিইউজ, সব আর 4R প্রিন্সিপাল বলা হয়। রিসাইকেল, আরেকটা হচ্ছে রিফিউজ। আচ্ছা, রিডিউস করা যায় আমরা যতটা পারি, যে তোমার পলিউশনটাকে রিডিউস করতে পারি। রিইউজ করব, কোনো একটা জিনিসটাকে বারবার ইউজ করা যায় এরকম টাইপের জিনিস ইউজ করব। রিসাইকেল, কোন একটা জিনিস বানাইলাম, ওইটাকে যদি আমরা রিসাইকেলিং করে আবার পূর্বের অবস্থায় ফিরে আনতে পারি, সেটা করতে পারি। রিফিউজ, রিফিউজ হচ্ছে যতগুলো দূষণ মাত্রা আছে বা দূষিত জিনিসপত্রগুলো আছে, সেই দূষিত জিনিসপত্রগুলোকে আমরা কি করবো বলো দেখি? রিফিউজ করে দেব। ঠিক আছে, এটা গেল আমাদের 4R প্রিন্সিপাল। ক্লিয়ার এইটুকু? এই ক্লিয়ার হয়েছে? তাড়াতাড়ি বলো। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, ঠিক আছে, ওকে, গুড, ভেরি গুড। এত কম আসলে কিন্তু আমি আমি খুবই রাগী লোক। আমার আমার সাথে যদি তেড়িবেড়ি করো, দেখবা যে টিচার পাল্টাই দিব আমি। আর একাডেমিক কেমনে পড়তে হয় ধীরে ধীরে জানবা। আর এখন নতুন আসছো, খুবই অল্প সময় পড়তে হবে। দেখো, 1.2 খুব ভালো মতো প্রত্যেকটা টপিকস পড়তে হবে আমাদের। হ্যাঁ, গ্লাস সামগ্রী ব্যবহারের কৌশল। গ্লাস সামগ্রী ব্যবহারের নিরাপদ কৌশল।
এগুলা সব রিডিং। হ্যাঁ, এর আগে অনেক আমি করাইছি। আচ্ছা, তোমরা কি টেলিগ্রাম গ্রুপে যুক্ত আছো? টেলিগ্রাম গ্রুপ খুলে দিব একটা, টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাবা। ওখানেই আমি তাহলে তোমাদের স্লাইডগুলো দিয়ে দিব, ঠিক আছে? স্লাইডগুলো দিয়ে দিব। মাঝে মধ্যে হয়তো এমনও হইতে পারে যে ভাইয়া মিস্টেকলি কোনো কিছু লিখে নাই, সেটা তোমাদেরকে দেখতে হবে যে ভাইয়া মিস্টেকলি কোনো কিছু লিখে নাই নাকি। গতদিন এরকম হয়েছে যে এক জায়গায় 2 বলছি 2 লিখিনি, কিন্তু সূত্রে 2 হবে। আচ্ছা, চলে আসি। তো গ্লাস সামগ্রী যখন ব্যবহার করবা তখন অনেক সাবধানতার সহিত ব্যবহার করতে হবে। তো সাবধানতার সহিত তুমি যদি ব্যবহার করো, সাবধানতার সহিত তুমি ব্যবহার যদি না করো, তাহলে কি হয়ে যাবে, গ্লাসগুলা ভেঙে যেতে পারে। গ্লাসগুলো কি হতে পারে, ভেঙে যেতে পারে। তো গ্লাস যেগুলো আমরা ইউজ করি ল্যাবরেটরিতে, বিভিন্ন প্রকারের গ্লাস ইউজ করি। তার মধ্যে একটা আমরা সফট গ্লাস ইউজ করি, সফট গ্লাস। এটাকে আমরা অর্ডিনারি গ্লাসও বলতে পারি। সফট গ্লাসকে আমরা কি বলতে পারি, অর্ডিনারি গ্লাস। বা এটার বাংলা নাম হচ্ছে কোমল গ্লাস। এটার অপর নাম আরো বলা যায় সোডা লাইম গ্লাস। তো বলতে পারো ভাইয়া সফট গ্লাসের সংকেতটা কি? এটা অনেক নরম। এটা হচ্ছে দেখবা যে যখন সোডিয়ামের অক্সাইড থাকে Na2O CaO ইনটু 6 সিলিকন ডাইঅক্সাইড। তো এই যে সিলিকন ডাই অক্সাইডটা, এটাই হচ্ছে কাঁচের মূল উপাদান। কাঁচের মূল উপাদান। কথা বুঝতে পারছো? এটাই হচ্ছে কি, বলো দেখি, কাঁচের মূল উপাদান। এটা গেল হচ্ছে সফট গ্লাস। এই যে বিভিন্ন ধরনের, বলতে পারো ভাইয়া এই যে সফট গ্লাস গুলা কখন, ওই যে বিভিন্ন ধরনের কাঁচ নলগুলো যে থাকে, ওই যে কাঁচ নলগুলা, ওই কাঁচ নলগুলা বানানোর জন্য দেখা যায় সফট গ্লাসটা ব্যবহার করা হয়। এছাড়া অনেক সময় কিছু কিছু বিকার বানানোর জন্য ব্যবহার করা হয়। তারপরে দেখা যায় যে ফানেল বানানোর জন্য ব্যবহার করা হয়। তারপরে ওয়াচ গ্লাস বানানোর জন্য ব্যবহার করা হয়, ওয়াচ গ্লাস। আচ্ছা, এখন আমরা একটু আসবো যে ওয়াচ ক্লাসটা কি জিনিস। আমরা এখন সবই দেখবো, ঠান্ডা মাথায় ক্লাস করবা, সব দেখাবো। এই যে এটা হচ্ছে ওয়াচ ক্লাস, যে এটা, এটা দেখছো ল্যাবে, দেখছো কোনোদিন ল্যাবে দেখছো? দাঁড়াও আমি দেখাই। এটা হচ্ছে ওয়াচ ক্লাস, এটা হচ্ছে ওয়াচ ক্লাস, ঠিক আছে? এটা অনেকে দেখো নাই তোমরা। দেখো, এটা হচ্ছে ওয়াচ গ্লাস। এই ওয়াচ গ্লাসটা ব্যবহার করা, এটা অনেক পাতলা হয়, এটা অনেক পাতলা হয়। তো সাধারণত দেখা যায় যে কোনো কিছু ছোটখাটো, যেমন অ্যাসিড টেস্ট করার সময় যে কার্বক্সিলিক গ্রুপ আছে কিনা, সেটা নেওয়ার সময় দেখা যায় যে HCl দেওয়া হয় ওই জায়গায়, সরি সোডিয়াম হাইড্রোক্সাইড দেওয়া হয় বা কিছু একটা দিয়ে, ওখানে দেখা যায় যে কার্বন ডাইঅক্সাইডের বুদবুদ আকারে তুলে করা হয়। তো এই ওয়াচ গ্লাসটা সাধারণত ওই টাইপেরই ব্যবহার করা হয়। এটাকে বলা হয় ওয়াচ গ্লাস। আমার কথা বুঝছো? এটাকে বলা হয় ওয়াচ গ্লাস। আমি বাকিগুলোও দেখাবো, ওয়াচ গ্লাসটা অনেকে দেখে না, এই জন্যই দেখাই না। এটাকে বলা হচ্ছে কি, বলো দেখি, ওয়াচ গ্লাস। আচ্ছা, ঠিক আছে, খুব ভালো কথা। ওয়াচ গ্লাস, ফানেল, বিকার, এই টাইপের জিনিসগুলো যখন আমরা ব্যবহার করব, তখন আমরা এখানে কি ব্যবহার করব বলো দেখি, এই কাঁচটা ব্যবহার করব। মানে এগুলা তৈরি করার জন্য এই কাঁচটা ব্যবহার করা হয়। আচ্ছা, আরেকটা চলে আসে হার্ড গ্লাস। হার্ড গ্লাস, এটাকে পটাশ গ্লাসও বলা হয়, এটাকে পটাশ গ্লাসও বলে। তো হার্ড গ্লাসের যে সংকেতটা, সেটা হচ্ছে ওই একই জিনিস, বাট পটাশিয়াম যখন থাকবে, আবারও বলি, এখানে যখন দেখবা যে পটাশিয়াম আছে, যে পটাশিয়াম আছে,
পটাশিয়াম যুক্ত যে গ্লাসটা সেটাকে বলা হচ্ছে হার্ড গ্লাস। K2O ইন্টু CaO ইন্টু হচ্ছে 6 সিলিকন ডাইঅক্সাইড, এটাকে বলা হচ্ছে হার্ড গ্লাস। ঠিক আছে, এটাকে বলা হচ্ছে কি বলো দেখি, হার্ড গ্লাস। এই হার্ড গ্লাসটা সাধারণত, আবারও শুনো ভালো মতো, এই হার্ড গ্লাসটা সাধারণত অনেক জায়গায় ইউজ করা হয়, যেমন বিকার তৈরি করার ক্ষেত্রে এটাও ব্যবহার করা হয়, কারণ সব বিকারে তো তাপ দেওয়া যায় না। ঠিক আছে, সব বিকারে তাপ দেওয়া যায় না, তো বিভিন্ন প্রকার ইনস্ট্রুমেন্ট ব্যবহার করার জন্য এটা ব্যবহার করা হয়। তবে সব থেকে বেশি যেটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে পাইরেক্স গ্লাস। কেন পাইরেক্স গ্লাসটা ব্যবহার করা হয় সেটা আমি বলি। পাইরেক্স গ্লাস, আচ্ছা পাইরেক্স গ্লাসটাতে কেন ব্যবহার করা হয়? পাইরেক্স গ্লাসটা হচ্ছে তোমার, আচ্ছা চারজন কেন আমি এটা বুঝলাম না, সবাই তো জানতা মনে হয় যে ক্লাস হবে, জানতা না? এই জানতা না কেউ? পাইরেক্স গ্লাসের অনেকগুলো নাম আছে। এটা প্রথম আবিষ্কার করে হচ্ছে জার্মান কেমিস্ট, জার্মান কেমিস্ট ওট্টো স্কট, এ আবিষ্কার করছিল পাইরেক্স গ্লাস। এইটার অনেকগুলা নাম আছে, আমি আবারও বলি, এই পাইরেক্স গ্লাসের অনেকগুলা নাম আছে, যে পাইরেক্স গ্লাসটা কিভাবে তুমি তৈরি করবা। এই পাইরেক্স গ্লাসটাকে তোমার বলা যায় বোরোসিলিকেট গ্লাস, এগুলোর অপর নাম যেটা আসে। অপর নাম হচ্ছে বোরোসিলিকেট গ্লাস। এরপরে চলে আসি অ্যালুমিনা সিলিকেট, তোমার হচ্ছে এটাকে আরো অপর নাম বলা হয় কিম্যাক্স গ্লাস। তো এখন যেটা কথা হচ্ছে ভাইয়া, এটা কেন বোরোসিলিকেট বলা হয়? যদি বলো যে ভাইয়া কেন বলা হয়, তোমরা তো প্রশ্ন করো না, এই জন্য মানে তোমাদেরকে অনেক ছোট বাচ্চার মতো শিখাইতে হয়। 24 ব্যাচের এই চ্যাপ্টার গুলো একদিনই শেষ হয়ে যায়। তো কেন যদি বলা হয় তাহলে বলবা যে এখানে বোরনের অক্সাইড থাকে, B2O3, মানে বোরনের অক্সাইড থাকে। কি থাকে বলো দেখি? বোরনের অক্সাইড থাকে। এই যে বোরনের অক্সাইড থাকার কারণে এটাকে বলা হচ্ছে বোরোসিলিকেট গ্লাস। এছাড়া এটাকে অনেক সময় বলা হয় জেনা গ্লাস, জেনা গ্লাস। তো বিভিন্ন ধরনের একে নামকরণ করা হয়। দেখেন, দেখো এটাকে বলা হয় জেনা গ্লাস, ঠিক আছে? তো অনেক টাইপের, এইটা বোরোসিলিকেট মানে বোরনের অক্সাইড থাকবে, তোমাকে এটা বুঝতে হবে যে ভাইয়া বোরনের অক্সাইডটা কি জিনিস। হ্যাঁ, তো বোরনের যদি অক্সাইড নাও, যদি বলো যে ভাইয়া এটা কি, গ্লাসের কোনোদিন সংকেত হয় না। সংকেত আর সংযুতি এক জিনিস না। সংযুতি দ্যাট মিনস আ মিক্সচার, এগুলা বাইন্ড করে না। সংযুতি হচ্ছে এক ধরনের মিক্সচার, বিভিন্ন পোর্শনে মিক্সচার থাকে। ঠিক আছে, যেমন গ্লাসের কোনোদিন তুমি সংকেত দেখতে পারবা না, গ্লাসের তুমি সংযুতি লিখতে হবে। তাহলে সংযুতি কি কি? যদি বলো যে ভাইয়া এটা সংযুতি কি, তাহলে দেখো এটা সংযুতি হচ্ছে Na2O ইন্টু K2O, এখানে সব কিছুই থাকে। জিঙ্কের অক্সাইড থাকে, বেরিয়ামের অক্সাইড থাকে, ইন্টু X অণু সিলিকন ডাইঅক্সাইড থাকে, আর B2O। এই যে এইটার জন্য এটাকে বলা হয় বোরোসিলিকেট গ্লাস। এই যে বোরোসিলিকেট, এই ক্লিয়ার হয়েছে? এটা ক্লিয়ার হয়েছে? এটা ক্লিয়ার হয়েছে কিনা বলো, তাড়াতাড়ি বলো। আচ্ছা ঠিক আছে, দেখো তুমি কোথাও পড়ো, যেখানেই পড়ো, আরো দেখবা অনেক ভিডিও টিডিও তো মনে হয় দেখছো, ডিটেলস এইভাবে কেউ পড়াবে না। ডিটেলস পড়াই একমাত্র মিডিয়েম, কারণ এটা তোমার কাজে লাগবে। হ্যাঁ, প্রচুর কাজে লাগবে। তো এগুলার বিভিন্ন ধরনের সংযুতি আছে, যেমন সোডিয়ামের সংযুতি কি আছে 3.8%, 3.8%। পটাশিয়ামের K2O হচ্ছে 6% থাকে।
এই জন্য এই যে 6% থাকার কারণে এইটা অনেক তাপ সহিষ্ণু। এই যে পাইরেক্স গ্লাসটা আছে এটা অনেক বেশি তাপ সহিষ্ণু। অনেক তাপ সহিষ্ণু। কেন অনেক তাপ সহিষ্ণু? কারণ এইটাতে আসলে যতই তুমি তাপ দাও এটা ফাটবে না। যেমন জিঙ্কের অক্সাইড থাকে, তারপরে হচ্ছে বেরিয়ামের অক্সাইড থাকবে। বেরিয়ামের অক্সাইড কত পার্সেন্ট থাকে এটা সাধারণত দেয়া থাকে না। বেরিয়ামের অক্সাইড খুবই কম থাকে। হ্যাঁ, বেরিয়ামের অক্সাইড খুবই কম থাকে এখানে। তারপরে এখানে আরো থাকে, দাঁড়াও, বোরনের অক্সাইড থাকে, এইটা থাকে 12%। আর এখানে আরেকটা অক্সাইড থাকে যেটা তোমার এখানে বলা নাই, অ্যালুমিনিয়ামের অক্সাইড। এটা কিন্তু অ্যালুমিনিয়াম অক্সাইড কিন্তু এইটা এই সংযুতিতে যাবে না, আবারও বলি, কিন্তু এটা অল্প পরিমাণে মিক্সচার অবস্থায় থাকে, 2% মিক্সচার অবস্থায় থাকে। এটা 2% মিক্সচার অবস্থায় থাকে, এটা কিন্তু সংযুতিতে অ্যাড হয় নাই। অ্যালুমিনিয়ামের অক্সাইডটা এখানে সংযুতিতে অ্যাড করা যাবে না, একদম সংযুতিতে অ্যাড করা যাবে নয়, আকারে না, একদমই যাবে না, কারণ এটা জাস্ট 2% একটা মিক্সচার অবস্থায় থাকে। হ্যাঁ, এই জন্য এইটাকে অনেক সময় অ্যালুমিনা সিলিকেট দিয়েও তৈরি করা হয়। যদি অ্যালুমিনা সিলিকেট দিয়ে তৈরি করা হয়, যদি অ্যালুমিনা সিলিকেট বলে, তখন অ্যালুমিনিয়ামের সংযুক্তিটা তুমি দেখাই দিবা যে এখানে 2% মিক্সচার অবস্থায় থাকে, আদারওয়াইজ এটা দেখাইতে পারবা না। ঠিক আছে? কেন ভাইয়া? আচ্ছা, কেন ভাইয়া এটা দেখানো যাবে না? কারণ হচ্ছে এটা অনেক কম পরিমাণে থাকে, এটা অনেক জায়গায় দেয়া থাকে, অনেক জায়গায় দেয়া থাকে না, মানে অনেক অনেক গ্লাসে দেয়া আছে, অনেক অনেক গ্লাসে দেয়া নাই, দ্যাটস ওয়াই এটা আর কি এরকম করা যাচ্ছে। ঠিক আছে, কথা বুঝতে পেরেছো? এছাড়াও অনেক গ্লাস আছে। এই গ্লাসটা দিয়ে যদি বলো যে ভাইয়া কি তৈরি করা যায়, প্রায় সকল প্রকার ইনস্ট্রুমেন্ট তৈরি করা এটা দিয়ে, ল্যাবরেটরির প্রায় সকল ইনস্ট্রুমেন্ট, ল্যাবরেটরির প্রায় সকল ইনস্ট্রুমেন্ট এটা দিয়েই তৈরি করবে। কথা বুঝতে পেরেছো? কারণ এটা কি বলো দেখি, এটা অনেক তাপ সহিষ্ণু, কারণ এটা অনেক তাপ সহিষ্ণু। এই যে এই পাইরেক্স গ্লাসটা এটা তৈরি করার সময় অনেক সময় বোরাক্স দেওয়া হয় সামান্য পরিমাণে। পাইরেক্স গ্লাসটা তৈরির সময় বোরাক্স সামান্য পরিমাণে দেওয়া হয়, অনেক সময় বোরাক্স দেওয়া হয়। বোরাক্সের সংকেত হচ্ছে Na2B4O7, এটার নাম হচ্ছে বোরাক্স। এটার নাম কি বলো? বোরাক্স। ঠিক আছে, এটার ইউপ্যাক নাম কেউ বলতে পারবা? ইউপ্যাক নাম কেউ বলতে পারবা এটা? দেখো, এটাকে অনেক সময় বলা হয় সোডিয়াম বোরেট। আবার এটাকে আরো বলা হয়, দেখো এগুলা এখন কিন্তু তোমার খুব কঠিন লাগবে, এগুলো কিন্তু খুব কাজের জিনিস। হ্যাঁ, এগুলো এখন প্রথম প্রথম তো একটু মানে কঠিন লাগবে। এটার নাম আরেকবার বলতে পারো, সোডিয়াম, সোডিয়াম টেট্রাবোরেট, বোরেট ডেকাহাইড্রাইট। ঠিক আছে, এই হচ্ছে তোমার নাম। ঠিক আছে, আচ্ছা, ডেকাহাইড্রাইট না, হাইড্রেট লেখো, হাইড্রাইট না লিখে হাইড্রেট লেখো, ডেকাহাইড্রেট।
এইটুকু বোঝা গেছে বাচ্চারা? এটা বোঝা গেছে? এগুলার নামগুলা কিভাবে পড়তে হবে বোঝা গেছে? কেন পড়াচ্ছি এগুলা পরে বুঝবা, কেন পড়াচ্ছি এগুলা পরে বুঝবা, এখন বুঝার তোমাদের সাধ্য শক্তি নাই। এখন একটু আমাকে গাইড লাইতে ইচ্ছা করবে, গাইড দাও, সমস্যা নেই, গাইড লাইন দাও। আচ্ছা, দিনাজপুর, রংপুর, ঠাকুরগাঁ, উত্তরবঙ্গের কেউ আসো? আচ্ছা, এরপরে চলে আসি এই যে গ্লাস সামগ্রী ভাইয়া তৈরি করলেন, গ্লাস সামগ্রীতে আমরা দেখতে পাচ্ছি যে গ্লাস সামগ্রী অনেক তৈরি করলেন, খুবই ভালো কথা, গ্লাস সামগ্রী তৈরি করলেন। এখন এই যে গ্লাস সামগ্রী, এগুলা পরিষ্কার করবো কেমনে এটা বলেন দি? এক এক করে সব করতে হবে, ঠিক আছে? এক এক করে পড়তে হবে, এক এক করে না পড়লে হবে না। হ্যাঁ, এক এক করে না পড়লে হবে না। আচ্ছা, কি হলো এটা? আচ্ছা, যাই হোক, যেটাই হোক আমাদের পড়তে হবে। আচ্ছা, এখন চলে আসি যে ভাইয়া বলেন, যে এখন বলতে পারো যে ভাইয়া বলেন যে গ্লাস সামগ্রী কিভাবে পরিষ্কার করবো। ঠিক আছে, আমরা গ্লাস সম্পর্কে মোটামুটি জানলাম যে কোনটা। এখন আসি গ্লাস সামগ্রী পরিষ্কার করার কৌশল। গ্লাস সামগ্রী পরিষ্কার করার কৌশল। এই সবার বাসা কোথায় বলো তো? আচ্ছা, এখন বলতে পারো ভাইয়া গ্লাস সামগ্রী কিভাবে পরিষ্কার করবো। এখন আসি ট্রিক্স, কিছু ট্রিক্স মনে রাখবা। মনে রাখবা এনডিসি, নটর ড্যাম কলেজ, এছাড়া কিছু কিছু আছে সেটা আমরা পড়বো। এনডিসি কি কি? এনডিসি, এন ফর সোডিয়াম কার্বনেট, ঠিক আছে? এন ফর কি? সোডিয়াম কার্বনেট। ডি ফর ডেকোন 90, ডেকোন 90। সি ফর ক্রোমিক অ্যাসিড, ক্রোমিক অ্যাসিড। আবারও বলি, এন ডি সি, সোডিয়াম কার্বনেট, ডেকোন 90, ক্রোমিক অ্যাসিড। কই তোমাদের কমেন্ট আমি দেখতে পাচ্ছি না, কে কোথা থেকে জয়েন করছো বলো তো? বাড়ি কই? বাড়ি কই তোমাদের এক একজনের? আচ্ছা, তো এছাড়া আরো অনেক ধরনের তোমার পরিষ্কারক আছে, তবে সব থেকে বেশি পরিষ্কারক বগুড়া। আরে বগুড়ার সব দেখি, হ্যাঁ, বগুড়ার উপর দিয়ে তো আমি বাড়ি যাই। নারায়ণগঞ্জ, আচ্ছা। আচ্ছা, দেখো তিনজনই আসো, মানে খুবই বিরক্তিকর। আমি সাধারণত এইভাবে ব্যাচ পড়াই না। দেখো, সোডিয়াম কার্বনেট, ডেকন 90, আর একটা হচ্ছে ক্রোমিক অ্যাসিড, এই তিনটা। এছাড়া আবারও বলি, এছাড়া তোমার আরো পরিষ্কারক চিটাগং, আচ্ছা, আরো কিছু কিছু পরিষ্কারক ইউজ করা হয়। কি কি পরিষ্কারক ইউজ করা হয় বলো দেখি? কিছু কিছু পরিষ্কারক ইউজ করা হয়, যেমন লিকার অ্যামোনিয়া বা লিকুয়ার অ্যামোনিয়া ইউজ করা হয় কাঁচ পরিষ্কার করার জন্য। লিকুয়ার অ্যামোনিয়া বা লিকার অ্যামোনিয়া, বাংলায় লেখে লিকার অ্যামোনিয়া। আর আরেকটা ইউজ করা যেতে পারে তোমার অ্যাসিটোন, ঠিক আছে? অ্যাসিটোন বিভিন্ন জৈব দ্রাবক হিসেবে এটা ব্যবহার করা যেতে পারে, ঠিক আছে? আমি আবারও বলি, এইগুলা যেগুলা পড়াচ্ছি এগুলা তোমার ইহকাল এবং পরকাল দুইটাই বাঁচাবে। বাঁচাবে বলতে তোমার অবশ্যই অবশ্যই দেখবা যে তোমার অ্যাডমিশন কাভার হচ্ছে, একাডেমিক কাভার হচ্ছে, দুইটাই কাভার না করলে তোমার আমাদের কাছে একাডেমিক করে লাভ নেই। তোমাকে মাস্ট বি দুইটাই কাভার করতে হবে, ঠিক আছে? তো তোমাকে এই তোমার আহ, যদি তুমি মনে করো যে না আমি সহজভাবে পড়বো, সহজভাবে পড়া যায়, কিন্তু সহজভাবে আমি পড়াবো না।
এটা সহজভাবে পড়ার দরকার নেই, আমি যেটা বলতেছি ঠিক সেটাই হচ্ছে তুমি ফলো করবা। কারণ আমি মোটামুটি 5টা বই তোমাকে কভার করে দিব। হ্যাঁ, 5টা বই কভার করে দিব। আর তুমি পড়বা হচ্ছে হাজারি স্যারের বই। আবারও বলি, তুমি পড়বা হাজারি স্যারের বই, ঠিক আছে? আর তোমাকে বেশি কিছু করতে হবে না, কারণ গুহ স্যারের বইও আমি মোটামুটি কভার করে দিব তোমাকে। হ্যাঁ, তো দেখা যায় বিভিন্ন জৈব দ্রাবক ব্যবহার করা হয় এই তোমার হচ্ছে আহ, এই কাঁচ পরিষ্কারকের ক্ষেত্রে। ঠিক আছে, কাঁচ পরিষ্কারকের ক্ষেত্রে বিভিন্ন জৈব দ্রাবক ব্যবহার করা হয়। এখন চলে আসি যে ভাইয়া এগুলা কিভাবে ব্যবহার করব বা কিভাবে কি করব একটু বলেন, তাই না? কিভাবে কি করব একটু বলেন। এখন প্রত্যেকটা জিনিস তোমাকে জানতে হবে যে কিভাবে কি তৈরি হচ্ছে, কিভাবে কি তৈরি হচ্ছে। আচ্ছা, এখন চলে আসি নাইট এনডিসি, যেটা আমি বলছি সোডিয়াম কার্বনেট, যেমন মনে করো Na2CO3। এই সোডিয়াম কার্বনেট দেখা যায়, সোডিয়াম কার্বনেট 10% এর লঘু দ্রবণ ব্যবহার করা হয়। 10% এর লঘু দ্রবণ ব্যবহার করা হয়। আচ্ছা, এটা কি করে যে তোমার হচ্ছে লুব্রিকেন্ট, বিভিন্ন লুব্রিকেন্ট লাগে থাকে, অথবা গ্রিস যে লাগে থাকে। তবে গ্রিস পরিষ্কারকের ক্ষেত্রে এটা সাধারণত ইউজ করা হয় না, এটা না লিখলেই বেটার। এক একটা বইয়ে এক এক রকম দেয়া আছে, তো এটা লুব্রিকেন্ট, বিভিন্ন লুব্রিকেন্ট পরিষ্কারের ক্ষেত্রে এই সোডিয়াম যে কার্বনেটটা এটা ব্যবহার করা হয়। ঠিক আছে, তো এখন করা আছে। এরপরে চলে আসি যে ডেকন 90, এটা একটা ডিটারজেন্ট। এই ডেকন 90টা এক ধরনের কি ডিটারজেন্ট। ডেকন 90 এটা এক ধরনের ডিটারজেন্ট। আচ্ছা, এটা ভালো মতো করবা। হ্যাঁ, এটা হচ্ছে বায়োডিগ্রেডেবল, 100% বায়োডিগ্রেডেবল। বায়োডিগ্রেডেবল মানে কি বলো দেখি? বায়োডিগ্রেডেবল মানে কি? হ্যাঁ, এটা হচ্ছে বায়োডিগ্রেডেবল, বা এটাকে বলা হয় অণুজীব দ্বারা ভাঙনযোগ্য। অণুজীব দ্বারা কি ভাঙনযোগ্য। ঠিক আছে, আচ্ছা এরপরে চলে আসি। তোমরা 3জন যদি ক্লাস করো, আমি কিন্তু ভাইকে বলবো যে ভাই এভাবে আমি ক্লাস নেব না। বিভিন্ন ধরনের ময়লা পরিষ্কার করা হয়, এটা আমি বলে দিই কি কি পরিষ্কার করে। এটা হচ্ছে গ্রিস পরিষ্কার করে, আলকাতরা জাতীয় জিনিস পরিষ্কার করে, সিলিকন তেল করে, সিলিকন তেল ব্যবহার করে। ঠিক আছে, পলিমারিক অবশেষ, পলিমারিক অবশেষ, পলিমারিক অবশেষ কি করে বলো দেখি? তোমার পরিষ্কারে সাহায্য করে। এরপরে চলে আসি তোমার এই যে এটা, এটা খুব ইম্পর্টেন্ট এমসিকিউ এর জন্য, এটা একটু ভালো করে লিখবা। এইটা হচ্ছে একমাত্র ফসফেট মুক্ত পরিষ্কারক, ফসফেট মুক্ত পরিষ্কারক। ঠিক আছে, এটা হচ্ছে ফসফেট মুক্ত পরিষ্কারক হিসেবে কাজ করে। এটুকু ক্লিয়ার হয়েছে বলো? বলো বলো, ক্লিয়ার হয়েছে এটা? ভাইরা, ক্লিয়ার হয়েছে সপ্তমে? এটা গেল হচ্ছে আমাদের ডেকন 90। এরপরে চলে আসি ক্রোমিক অ্যাসিড, মোস্ট ইম্পর্টেন্ট। এটা ক্লিয়ার হয়েছে রে? প্রথমেই চলে আসে ক্রোমিক অ্যাসিডের সংকেত। সংকেত তো না, এটা সংযুতি মেইনলি, এটা একটা মিক্সচার। এটা হচ্ছে
দেখো Na2 অথবা K2Cr2O7 তোমাদের বই এইটা দেয়া আছে পটাশিয়াম ডাইক্রোমেট। আমরা আসবো, সব কিছু দেখতে হবে। আচ্ছা, গাইড কিনছো কে কে? আমি একটু গল্প করবো, গাইড কিনছো কে কে? গাইড কিনছো কে কে বলো? গাইড কিনছো কে কে? গাইড কিনে নিও। আমরা গাইড ইয়ে করতে হবে, ওই যে তোমার প্র্যাকটিস করতে হবে অনেক, ঠিক আছে? দেখো পটাশিয়াম ডাইক্রোমেট, এটার নাম হচ্ছে পটাশিয়াম ডাইক্রোমেট। পটাশিয়াম ডাইক্রোমেট এবং অবশ্যই এটা গাঢ় হইতে হবে। আচ্ছা, এই জায়গায় দুইটা জিনিস মনে রাখবা। কনসেন্ট্রেটেড, সিওএন মানে কি জানো? কনসেন্ট্রেটেড। আবারও বলি, সিওএন মানে হচ্ছে কনসেন্ট্রেটেড। একটু ঠান্ডা মাথায় বুঝবা যে কনসেন্ট্রেটেড কোনটা আর হচ্ছে ডাইলুট কোনটা, এগুলা কিন্তু বারবার লেখা থাকে। হ্যাঁ, বারবার লেখা থাকে, তোমাকে এগুলা বুঝতে হবে যে কোনটা কনসেন্ট্রেটেড আর কোনটা ডাইলিউট। একটু বুঝবা ঠান্ডা মাথায়, তাহলে দেখবা যে এগুলা তোমার কাছে কি হয়ে গেছে, পানি পানি হয়ে গেছে। ঠিক আছে, পুরাটাই পানি পানি হয়ে গেছে। আচ্ছা, তো কনসেন্ট্রেটেড যেটা, ভালো করে বুঝবা, কনসেন্ট্রেটেড সিওএনসি যেটা লেখা থাকে ওটা হচ্ছে কনসেন্ট্রেটেড। এই কনসেন্ট্রেট মানে হচ্ছে গাঢ়। আরেকটা ডিআইএল লেখা থাকে অনেক সময়, ওটার নাম হচ্ছে ডাইলুট। ডাইলুট মানে হচ্ছে পাতলা। যদি গাঢ় তোমাকে বলে তাহলে অনেক সময় সিএনসি লেখা থাকে, কনসেন্ট্রেট। কথা বুঝতে পারছো? বল। খালি ছোলা কাটোরা কি আনতে? ক্লাসটা করে আর এমনি 15 মিনিট পড়াবো। আচ্ছা, এখন কথা হচ্ছে যে যেটা বলতেছিলাম যে কনসেন্ট্রেটেড যেটা, সেটা হচ্ছে গাঢ়, আর ডাইলুট মানে হচ্ছে পাতলা। তো এইটা হচ্ছে তোমার ক্রোমিক অ্যাসিড। আচ্ছা, একটু বুঝার চেষ্টা করবা, এটা মেডিকেলে আসছিল এবার। হ্যাঁ, এই ক্রোমিক অ্যাসিডটা খুবই বেশি, মানে এটা একটা তীব্র, এটা কিভাবে বিক্রিয়া করে যদি বলি যে ভাইয়া কিভাবে পরিষ্কার করে, কিভাবে পরিষ্কার করে? পরিষ্কার করবে, এটা একটা জারণধর্মী পরীক্ষার মাধ্যমে পরিষ্কার করবে। এখন দেখো এটা কি করে, K2Cr2O7, একটু ঠান্ডা মাথায় বুঝবা এবং খুবই ভালো মতো বুঝবা। এই K2Cr2O7 প্লাস গাঢ় H2SO4, H2SO4 থেকে বিক্রিয়া করে আমার কি আসবে, তোমার আসবে K2SO4। আচ্ছা, রিঅ্যাকশন গুলা কিভাবে করবা আমি আবারও বলবো, একটু পরে রিঅ্যাকশন গুলা করানো শেখাবো। দেখো এখানে কি কি আসবে, যে এই K2SO4 Cr2SO4 3 প্লাস হচ্ছে পানি প্লাস হচ্ছে জায়ামন অক্সাইড। ঠান্ডা মাথায় বুঝতে হবে এবং খুবই শার্পলি কাজগুলো করতে হবে। তুমি যদি শার্পলি না করো তাহলে এই জিনিসটা বুঝবা না। এখন এই যে জায়ামন অক্সিজেন, যখনই এই যে থার্ড ব্র্যাকেট দিয়ে কোনো কিছু থাকবে ওটাকে বলবো জায়ামান, জায়ামান অক্সিজেন। এইটার নাম জানতা আগে? এটার নাম জায়ামান অক্সিজেন। এইটাকে বলা হয় জায়ামান হাইড্রোজেন। এটাকে কি বলা হয়? জায়ামান হাইড্রোজেন। এই জায়ামান অক্সিজেনটা এটা হচ্ছে তীব্র জারণধর্মী। তীব্র কি? জারণধর্মী। এই আমার পড়া কি বোঝা যায়? এখন একটু বুঝতে কষ্ট হচ্ছে? হ্যাঁ, সবাই
তিনজন আছো, বুঝতে কষ্ট হচ্ছে? প্রথম প্রথম তো একটু বুঝতে কষ্ট হবেই। প্রথম প্রথম আসলে মানে খুব কষ্ট হয়, সত্যি কথা। আমার নিজের আমি তো বুঝতেই পারতাম না প্রথমে, কিন্তু এই জিনিসগুলো যখন তুমি পড়বা তখন দেখবা যে না, ভাইয়া যেগুলা পড়াইছে এগুলাই কমন আসছে, আর কিচ্ছু আসে নাই। তো দেখা যায় এই যে জারণধর্মী যে অ্যাসিডটা, ভালো করে বুঝবা, হ্যাঁ। আর তোমরা একটু কথা বলো না কেন? কথা বলবা, সমস্যা কি? তোমরা যদি ইয়েতে ক্লাস করতে চাও, জুমে, আমি জুমে ক্লাস নেব। আমার জুম পেইড ভার্সন আছে, সমস্যা নেই। জুমে ক্লাস করতে চাইলে আমি জুমে ক্লাস নেব। এই যে জায়মন যে অক্সিজেনটা আছে, হ্যাঁ বল। কতগুলো কথা জানি? তোরা, একটু দাঁড়া। রাতে খাইছিস? রাতে কি রান্না হয়েছে? হ্যাঁ? রাত্রি খাবো না। হ্যাঁ। দেরি? হ্যাঁ। কেন? ক্লাসে শেষ হলো? কত তাড়াতাড়ি? এই একটু দাঁড়াও, আমার বোন আসছে তো, একটু দাঁড়াও। এটা ইয়ে করতে ঝামেলা, অপারেট করতে ঝামেলা অনেক। আচ্ছা সরি, আমার বোন আসছিল তো, একটু কথা বললাম আর কি। আচ্ছা দেখো, এই জায়মন অক্সিজেনটা, এই আচ্ছা সবার সাথে আমি আজকে গল্প করবো, একটু দাঁড়াও। আমি এই তিনজনের সাথে গল্প করবো যে কি অবস্থা, একটু না শুনলে হয় না। আমি আবার রিভিউ নেই, আমি তো একবার পড়াইতেই আছি। এই জায়মন অক্সিজেনটা করে কি, এই ময়লার সাথে তোমার রিয়াকশন করে। ময়লাটার সাথে যখনই রিয়াকশন করবে তখন এটা পরিষ্কার হয়ে যাবে। কথা বুঝতে পারছো? কথা বোঝা গেছে? হ্যাঁ, কথা বোঝা গেছে কথা, বাচ্চারা? আচ্ছা তিনজন একটু কথা বলি আমরা। কি খুব কঠিন লাগতেছে? হ্যাঁ খুবই কঠিন এগুলা। হ্যাঁ, খুব কঠিন লাগতেছে। এগুলা কিন্তু এরকমই। বই আছে কারো কাছে? বইটা কারো কাছে থাকলে বুঝতে পারবা যে এগুলা ভাইয়া যা পড়াচ্ছে এগুলা আছে বই। কিছু কিছু জিনিস আমি এক্সট্রা পড়াই। আচ্ছা, এই যে তুমি এখানে যে গাঢ় H2SO4টা নিছো, এটার ঘনমাত্রা কত জানো? এটার ঘনমাত্রা থাকে 2m। ঘনমাত্রা থাকবে 2m। আসলে শর্ট কেন যে পড়ো? শর্ট যে কেন পড়ো তোমরা? এখানে এই চ্যাপ্টারে এত কিছু ছিল না আর কি, হ্যাঁ। তো দেখো এখন, দেখো এই যে অক্সিজেন প্লাস ময়লা, তাহলে ওইটা কি হবে? পরিষ্কার হয়ে যাবে, ঠিক আছে। অক্সিজেন প্লাস ময়লা এটা হচ্ছে পরিষ্কার হয়ে যাবে। এগুলা ছিল না আপামনি, এগুলা ছিল না এই অধ্যায়টা, হ্যাঁ। তো এগুলা এত কিছু ছিল না, এগুলা এখানে পড়তে হয়। আচ্ছা, এই যে তুমি আহ, তোমার হচ্ছে ডাইক্রোমেটটা তৈরি করতেছো, ঠিক আছে। এই ডাইক্রোমেটটা তৈরি করতেছো, এই ক্রোমিক অ্যাসিডের প্রস্তুতিটা আমরা দেখবো। তো ক্রোমিক অ্যাসিডের যদি প্রস্তুতিটা দেখি আমরা, তাহলে দেখা যায় যে তোমার ডাইক্রোমেট K2Cr2O7, এটা নিতে হবে আমাকে 4 গ্রামের মতো। তারপরে তোমার পানি নিতে হবে, ভালো করে বুঝবা কতটুকু পানি নিতে হবে, 40 ml এর মতো, 40 ml। আর H2SO4 যেটা আছে 2m H2SO4, এটাও হচ্ছে 40 ml নিতে হবে। এইখানে যে রিয়াকশনটা হবে, ভালো করে বুঝবা, এইখানে যে রিয়াকশনটা হবে, সেই রিয়াকশনটা সেটা সাধারণত দেখা যায় যে তাপ উৎপাদে বিক্রিয়া হয়।
এইটা দেওয়ার পর হঠাৎ করে দেখবা তাপ উৎপাদী বিক্রিয়া হচ্ছে, তাপ উৎপাদী বিক্রিয়া হচ্ছে। আমি একটা কলেজের লেকচারার হিসেবে ছিলাম কিছুদিন, তো ওইখানে আমি এগুলো দেখাইছিলাম যে কিভাবে তাপ উৎপাদী বিক্রিয়া হয়। এখানে কি হচ্ছে, তাপ উৎপাদী বিক্রিয়া হচ্ছে। মোটামুটি এই যে রিয়াকশনটার মধ্যে কি বিক্রিয়া হয় বলো দেখি, তাপ উৎপাদী। এবং এটা হয় সাধারণত 70°C থেকে 80°C। ঠিক আছে, 70°C থেকে 80°C পর্যন্ত এটা হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়া হচ্ছে। ক্লিয়ার? ক্লিয়ার হয়েছে এটা? তো দেখা যায় এই ক্রোমিক অ্যাসিডটা অনেক সময় ওই K2Cr2O7 না দিয়ে, ভালো করে বুঝবা, একটু ভালো মতো বুঝবা, তাহলে একটু মানে তোমার মানে কনসেপ্ট গুলা ক্লিয়ার হয়ে থাকলে তুমি পড়তে গেলে ভালো করে বুঝবা। এখানে অনেক সময় K2Cr2O7 প্লাস গাঢ় H2SO4 না দিয়ে তোমার এইটা লেখা থাকে H2Cr2O7, এটার নাম হচ্ছে ক্রোমিক অ্যাসিড। এইটা লিখা হয় না, যদি বলো ভাইয়া কেন লিখা হয় না, এটাই কিন্তু মেইন ক্রোমিক অ্যাসিডের সংকেত, কারণ এটা হচ্ছে অনেক আনস্টেবল, এটা অনেক আনস্টেবল, এই জন্য এটা লেখা হয় না। এটা হচ্ছে ক্রোমিক অ্যাসিডের সংকেত, ঠিক আছে? এটা অনেক অস্থায়ী, ঠিক আছে? তো এই যে তোমার ক্রোমিক অ্যাসিডটার এটা অনেক স্থায়ী, এর যে লবণটা, ঠিক আছে, পটাশিয়াম ক্রোমেট যেটা, সেটা আবার স্থায়ী। এটাকে বলা হয় ক্রোমিক অ্যাসিড। এটা আনস্টেবল হওয়ার কারণে এটা ডিরেক্টলি লেখা হয় না। আচ্ছা, এটা হচ্ছে ক্রোমিক অ্যাসিড। তারপরে এখানে যদি H2Cr2, দেখো ভালো মতো বুঝবা, এখানে আমি কি লিখছি, Cr2, আরেকটা হচ্ছে O10, 3 করে বাড়াবা, H2Cr2O7, আচ্ছা এটা O7 না, আমি একটু উল্টা লিখছি, দাঁড়াও, এটা H2Cr4, ক্রোমিক অ্যাসিডের সংকেত 4, 3 করে বাড়ে, 3 করে বাড়বে, 3 করে বাড়বে, ভালো করে বুঝবা, একটা ক্রোমিয়াম বাড়লে 3 করে বাড়বে। এই দেখো এখানে 4 ছিল, ক্রোমিক অ্যাসিড বলছো, এখানে 7 আছে, এবং এখানে একটা ক্রোমিয়াম বাড়লে 3টা করে অক্সিজেন বাড়বে। এটার নাম হচ্ছে ডাইক্রোমিক অ্যাসিড, ডাইক্রোমিক অ্যাসিড। আরেকটা আসবে H2Cr3, তাহলে এখানে ও কত হবে এই বলো দেখি, একটু কেমন ট্যালেন্ট তোমরা। H2Cr3 ও কত আসবে, কেমন ট্যালেন্ট দেখি। এখানে একটা ক্রোমিয়াম বাড়লে আমি কয়টা অক্সিজেন বাড়াইছি, 3টা করে, এখানে তাহলে কত আসবে, এখানে 3 আছে, বলো 10, গুড, ভেরি গুড, ভেরি গুড। এটা হচ্ছে ট্রাইক্রোমিক অ্যাসিড। ঠিক আছে, এগুলা নামগুলো পড়বা, যে ক্রোমিক অ্যাসিড, ডাইক্রোমিক অ্যাসিড, তারপরে ট্রাইক্রোমিক অ্যাসিড। 10, গুড, ভেরি গুড, ভেরি গুড। এই যে এইগুলা হচ্ছে তোমাকে পড়তে হবে, এটা অনেক আনস্টেবল, ঠিক আছে? এই আনস্টেবল থাকার কারণে এই ক্রোমিক অ্যাসিড গুলা, এখন এগুলা, এই যে ক্রোমিক অ্যাসিডটার এটা যে ব্যবহার, এটা অনেক বেশি শক্তিশালী একটা পরিষ্কার। এটার ব্যবহার ব্যবহার হচ্ছে দেখা যায় বিভিন্ন রঙিন লবণ, রঙিন লবণ, পটাশিয়াম পারম্যাঙ্গানেট, তারপরে পটাশিয়াম ডাইক্রোমেট, এগুলা কিন্তু অনেক দাগ, প্রচুর দাগ করে। তোমরা যখন ভালো ভালো কলেজে যাবা, যদি ভালো ভালো কলেজে যাও, যেমন কপার সল্ট, এই যে এইগুলা যখন একটা বয়ামে রাখা হয় তখন দাগ হয়ে যায়, এদের দাগ পরিষ্কার। আচ্ছা, এছাড়া আবারও বলি, এছাড়া তেল, গ্রিস, যে কোনো জাতীয় জিনিসপত্র, মানে যত প্রকার কঠোর ময়লা আছে, আবারও বলি, যত প্রকার কঠিন ময়লা আছে, কঠিন ময়লা আছে, এই কঠিন ময়লাটা পরিষ্কারেও এটা ব্যবহার করা হয়। ক্লিয়ার?
ক্লিয়ার হয়েছে রে? কঠিন ময়লা পরিষ্কারও এটা কি ব্যবহার করা হয়, যত প্রকার কঠিন ময়লা আছে সব সর্বোত্তম। আচ্ছা, এই যে ক্রোমিক অ্যাসিডটা, এই ক্রোমিক অ্যাসিডের অনেক নাম আছে, ভালো করে বুঝবা, এই ক্রোমিক অ্যাসিডের অনেক নাম আছে। এটা হচ্ছে সর্বোত্তম পরিষ্কারক। কি বলো দেখি এটা? সর্বোত্তম পরিষ্কারক। ক্লিয়ার? এই সর্বোত্তম পরিষ্কারক, ঠিক আছে। আচ্ছা, তো এইটাকে অনেক সময় ক্লিনজিং রিয়েজেন্টও বলা হয়। কি রিয়েজেন্ট বলো দেখি? ক্লিনজিং রিয়েজেন্ট। স্কিনে পড়লে ক্ষতি হয় না? স্কিনে পড়লে এটা ক্ষতি হবে না, কারণ তোমার এটা একটা মিক্সচার অবস্থায় থাকে, তবে না পড়াই বেটার। একটু জলে, একটু মনে করো যে জলে, হালকা জলে, কিন্তু ওরকম না যে, তবে না লাগাই ভালো। তবে এইটা যদি লাগে, ওই তোমার কাপড়ের কালার নষ্ট হয়ে যাবে, কাপড়ের কালারটা নষ্ট হয়ে যাবে এটা লাগলে, যেমন অক্সিজেনের কারণে। আচ্ছা, এটা হচ্ছে ক্লিনজিং রিয়েজেন্ট বলা হয়, ক্লিনজিং। এটা বলে ক্লিনজিং রিয়েজেন্ট, ঠিক আছে। এই ক্লিনজিং রিয়েজেন্ট বলা হয় এই ক্রোমিক অ্যাসিড। এখন আসি ক্রোমিক অ্যাসিড সম্পর্কে কিছু জানি, ক্রোমিক অ্যাসিড সম্পর্কে কিছু জানি, ঠিক আছে। এই ক্রোমিক অ্যাসিডের মলিকুলার যে ওয়েট, রিয়েজেন্ট মানে হচ্ছে বিকারক বা বিক্রিয়ক, রিয়েজেন্ট বলা হয়, ক্লিনজিং রিয়েজেন্ট। আচ্ছা, এখন আসি, এই ক্রোমিক অ্যাসিডটার ব্যবহারে কিছু সতর্কতা আছে। কি সতর্কতা অবলম্বন করি আমরা সেটা দেখি। যখন দেখবা ব্যবহার করতে করতে, আবারও বলি, ব্যবহার করতে করতে এখানে Cr2, এই যে এই জিনিসটা, এই যে Cr2O, Cr2SO3, এটা যখন সবুজ আকার ধারণ করে, সবুজ কালার ধারণ করে, তখন বোঝা যাবে, আবারও বলি, সবুজ কালার ধারণ করে, তখন বোঝা যাবে এটা ব্যবহার উপযোগী না। আবারও বলি, এটা যখন সবুজ আকার ধারণ করবে এটা আর ব্যবহার উপযোগী হবে না, ঠিক আছে। এটা হচ্ছে সাবধানতা। Cr2SO3 এর রং যখন সবুজ হবে তখন এটা ব্যবহার অনুপযুক্ত। ব্যবহার অনুপযুক্ত, ঠিক আছে। এটা ভালো করে মনে রাখতে হবে। এবং মনে রাখতে হবে এই কার্সিনোজেন, ক্রোমিয়াম যে 4, ক্রোমিয়াম 4 এর এটা হচ্ছে কার্সিনোজেন প্রপার্টিস আছে। আবার বলি, কার্সিনোজেন, কার্সিনোজেনিক প্রপার্টি থাকে। তো এই কার্সিনোজিক মানে ক্যান্সার সৃষ্টিকারী। কার্সিনোজেনিক মানে কি? ক্যান্সার সৃষ্টিকারী। এই প্রপার্টিসটা থাকার কারণে এটা না ব্যবহার করে, অনেকেই বলে যে এটা ব্যবহার না করা ভালো, তবে এটা অনেক ভালো। এই ক্রোমিক অ্যাসিডের যে স্ট্রাকচারটা একটু বোঝার চেষ্টা করো। ক্রোমিক অ্যাসিডের যে স্ট্রাকচারটা, এটা হচ্ছে ক্রোমিক অ্যাসিডের স্ট্রাকচার।
ফর্মিক অ্যাসিডের স্ট্রাকচার। ঠিক আছে, এই তো এইটা হচ্ছে গেল আমাদের পরিষ্কারক। এই পরিষ্কারকটা পর্যন্তই থাকবে, এছাড়া আরো অনেক পরিষ্কারকের নাম আছে। এছাড়া বিভিন্ন পরিষ্কারক বা জৈব দ্রাবক, বিভিন্ন জৈব দ্রাবক ইউজ করা হয়। পরিষ্কারের ক্ষেত্রে বিভিন্ন জৈব দ্রাবক ব্যবহার করা হয়। সেই জৈব দ্রাবকটা হচ্ছে তোমার অ্যালকোহল, অ্যাসিটন, অ্যালকোহল, অ্যাসিটন, এগুলা ব্যবহার করা হয়। ঠিক আছে,